5 ক্লাস 11 কেমিস্ট্রির কেমিক্যাল বন্ডিং ও মলিকুলার স্ট্রাকচার চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি আজকে। তো এর আগে দুটো পার্ট এমসিকিউ দেওয়া হয়েছে। এটা কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচারের 3 নম্বর ভিডিও, পার্ট 3। এখানকার প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? এবার আমরা প্যারাম্যাগনেটিক বলতে কি বুঝি? প্যারাম্যাগনেটিক বলতে বুঝি কোনো একটা মৌলের বা যৌগের, এখানে যেগুলো যৌগ রয়েছে, তো যৌগের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, যদি ইলেকট্রন বিন্যাসের কোনো কক্ষক মানে মলিকুলার অরবিটাল কক্ষকে যদি অযুগ্ম ইলেকট্রন থেকে থাকে, প্যারাম্যাগনেটিক মানে বলতে বোঝায় কোথায় মলিকুলার অরবিটালে যদি কি থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন সেই যৌগকে বলা হয় প্যারাম্যাগনেটিক প্রকৃতির। এর এখানে অপশানে আছে H2, F2, N2, O2। এবার এই প্রত্যেকটা যৌগের যদি আমরা কি করি, মলিকুলার অরবিটালের যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয়, মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, তখন বুঝতে পারবো। তো আমরা কি জানি এখানকার মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয় না, সিগমা 1s এর শক্তির ক্রমগুলো, তারপরে সিগমা 1s স্টার, তারপর আসে সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে কি আসে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, তারপরে আসে সিগমা 2pz, তারপরে আসে পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে না যখন কোনো একটা যৌগের ইলেকট্রন 14 বা তার ইলেকট্রন সংখ্যা কত 14 বা তার কম থাকে, তখন তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনের মলিকুলার অরবিটালগুলো শক্তির ক্রম হলো প্রথমে সিগমা 1s, তারপর সিগমা স্টার 1s, তারপর সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে পাই 2px এবং পাই 2py, এই দুটো অরবিটাল শক্তি সমান, এদের ডিজেনারেট অরবিটাল বলা হয়। তারপরে পাই 2pz, সিগমা 2pz, তারপরে পাই স্টার 2px সমান পাই স্টার 2py, এই দুটো কি হয়, এই দুটো অরবিটাল এনার্জি সেম। তারপর আসে সিগমা স্টার 2px। এবার আমরা যদি H2 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন করি, তখন কেমন আসবে? H2 এর ক্ষেত্রে সিগমা, H2 টোটাল ইলেকট্রন কটা? H2 টোটাল ইলেকট্রন হচ্ছে দুটো, তো ইলেকট্রনের কত সিগমা 1s2। যদি প্রতিটি কক্ষকে কটা ইলেকট্রন ধরে? আমরা জানি প্রতিটি কক্ষকে দুটি করে ইলেকট্রন ধরে। তারপরে আছে কি F2, F2 টোটাল ইলেকট্রন কত? F2 টোটাল ইলেকট্রন হচ্ছে 9 ইন্টু 2 সমান 18টি। এবার আমরা কি জানি, যখন 18টি ইলেকট্রন হয়, কিন্তু উপরে আমরা ইলেকট্রন কনফিগারেশন কি জানি, এটা হচ্ছে যখন 14 বা তার কম থাকে, যখন 14 বা তার বেশি হয়, তখন এই সিগমা 2pzটা পাই অরবিটালের আগে চলে আসে। যে তখন কেমন হয়, যে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে আসে সিগমা 2pz, তারপরে আসে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, তারপরে আসে কি পাই স্টার 2px। তার সব এক সেম থাকে, শুধুমাত্র এই একটা অরবিটাল সামনে আসে 2py, সিগমা স্টার 2pz। তো এখানে 18 ইলেকট্রন ফিল আপ করে প্রত্যেকটা অরবিটাল দুটো করে ইলেকট্রন পায়, 2 2 2 2 2 2 4 6 8 10 12 14 16 18। আর সিগমা মানে কি, সিগমা যেগুলো স্টার নেই সেগুলো হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যেগুলো স্টার রয়েছে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এখানে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখছি কি প্রত্যেকটা অরবিটাল কি আছে, প্রত্যেকটা অরবিটাল দুটো করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে, তাই F2 কি প্যারাম্যাগনেটিক নয়। তারপরে অপশান আছে আমাদের N2, N2 ইলেকট্রন কত? N2 হচ্ছে টোটাল হচ্ছে 7 গুণ 2 14, 14 ইলেকট্রন পাবে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s, সিগমা স্টার 2s,
তারপরে কি আসবে এখানে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, তারপরে সিগমা 2pz। এগুলো করলেই হবে এতদূর। 2 4 6 8, তারপরে হচ্ছে 12 14। তাছাড়া এখানেও কি, এখানেও ইলেকট্রন n2 ইলেকট্রনের ক্ষেত্রেও আমরা দেখছি কি না প্রত্যেকটা অরবিটাল দুটো দুটো করে ইলেকট্রন দ্বারা ভর্তি রয়েছে, তাই এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায় n2 কি, n2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। f2 আসলে f2 কি ডায়াম্যাগনেটিক, s2 কি ডায়াম্যাগনেটিক। লাস্ট অপশন O2, O2 হবেই। এবার আমরা দেখে নিই O2 কীভাবে প্যারাম্যাগনেটিক হচ্ছে। তো O2 ইলেকট্রনের কত, টোটাল ইলেকট্রন 8 দুগুণে 16, O2 টোটাল ইলেকট্রন সংখ্যা কত 16টি। তাই ইলেকট্রন বিন্যাসের হবে কি 1s2 সিগমা 2s স্টার 2, সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে কি আসবে না পাই 2pz সিগমা 2pz, তারপরে আসবে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py। টোটাল পর 16টা ইলেকট্রন, 2 4 6 8 10টা, 2 4 6 8 10, তারপরে 10 আর 2 12, 12 2 14। এখনও দুটি ইলেকট্রন রয়েছে, তারপর আমরা কি রাখতে হবে পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার 2py। এবার আমাদের টোটাল ইলেকট্রন কটা 16টি, 2 4 6 8 10 12 14। তো এই পর্যন্ত আমাদের 14 ইলেকট্রন ফিল আপ হয়েছে, আর আছে পাই 2px এবং পাই স্টার 2py। এই দুটো অরবিটালের এনার্জি কি সমান, তাই দুটো অরবিটাল এনার্জি সমান হওয়ার জন্য আমাদের কি জানি যে যখন আমরা ইলেকট্রনিক্স করেছিলাম তখন হুন্ডের সূত্রে কি বলেছিল, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র রয়েছে, বলেছিল যখন সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ করা হবে তখন প্রত্যেকটা অরবিটাল প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তারপরে যদি ইলেকট্রন এক্সেস থেকে যায় তখন তারা পেয়ার আপ করবে। অর্থাৎ এখানে যেহেতু দুটি ইলেকট্রন রয়েছে এবং দুটি অরবিটালে কি এনার্জি সেম, তাই আমাদের প্রত্যেকটা অরবিটালে একটি করে ইলেকট্রন দিতে হবে। এটা হুন্ডের সূত্র অনুসারে, কী সূত্র অনুসারে, হুন্ডের সূত্র অনুসারে এটা হয়েছে। তো এখানে দেখছি O2 এর ইলেকট্রন হিসাব কি পাই স্টার 2px এবং পাই স্টার 2py একটি একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় O2 কি আছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই O2 কি প্যারাম্যাগনেটিক। এই হল 1 নম্বর কোশ্চেন উত্তর। এবার কারো যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টে জানিও, এবং আমাদের যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম রয়েছে মলিকুলার অরবিটাল এমওটি থিওরিতে এটা ভালোভাবে বলা আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন কী বলেছে, যে দেখো বলেছে নিম্নলিখিত কোন যৌগটির বন্ধন শক্তি সর্বোচ্চ। নিম্নলিখিত কোন যৌগটির বন্ধন শক্তি সর্বোচ্চ, 2 নম্বর কোশ্চেন। উত্তর অপশান আছে F2, অপশান Cl2, Br2, I2, অর্থাৎ প্রত্যেকটা কি হ্যালোজেনের যৌগ। প্রত্যেকটা হ্যালোজেন যৌগ আছে, কী কী আছে, F2, Cl2, Br2, I2। এদের কী বলছে, কোনটির বন্ধন শক্তি সর্বোচ্চ। এর বন্ধন শক্তি সর্বোচ্চ মানে আমরা কী জানি, যে বন্ধন ডিসোসিয়েশন এনার্জি সব থেকে বেশি, অর্থাৎ বন্ধন যদি আমরা ভাঙতে চাই, অর্থাৎ এখানে কী আছে, F সিঙ্গেল বন্ড F দ্বারা যুক্ত, Cl সিঙ্গেল বন্ড Cl দ্বারা যুক্ত, Br সিঙ্গেল বন্ড Br দ্বারা যুক্ত, আর I সিঙ্গেল বন্ড I। এইভাবে প্রত্যেকটা যৌগ তৈরি হয়েছে, প্রত্যেকটা সিঙ্গেল এক বন্ধন দ্বারা যুক্ত। এবার এদের প্রত্যেকের মোটামুটি একটা 3টে করে অযুগ্ম কি আর লোন পেয়ার রয়েছে, অষ্ট প্রদানের জন্য ইলেকট্রনগুলো রয়েছে লাস্ট পক্ষে। এটা প্রত্যেকটাই সমযোজী যৌগ। তো এদের বন্ধন ডিসিশন এনার্জি কী হবে, যে এই যে বন্ধনটা রয়েছে, এই যে সিগমা বন্ধনটা রয়েছে, এই সিগমা বন্ধনটা ভাঙতে আমাদের কার ক্ষেত্রে সব থেকে কম শক্তি লাগবে। আমরা কি জানি সব থেকে তীব্র তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ এর ক্ষেত্রে। আর এফের আকার কী হয়, এফের আকার সব থেকে ছোটো, এফ আকারের ক্রম কি, এফ আকার সব থেকে ছোটো, তারপরে Cl, তারপরে Br, তারপরে I, অর্থাৎ এটা হচ্ছে কি আকারের ক্রম। তো বন্ধন বিভাজন শক্তি কোন কার্বনের ব্যাপারে, বন্ধন তৈরিতে শক্তি, অর্থাৎ যে বন্ধনটা যত টাইটলি আছে দুটো পরমাণু দ্বারা যুক্ত সেই বন্ধনটা ভাঙতে সব থেকে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। যেহেতু এফের আকারের ক্রম অনুসারে দেখলে এফের আকার সব থেকে ছোটো এবং এফের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হওয়ার জন্য দুটো এফ পরমাণু যখন পরস্পরের কাছে এসে যৌগ গঠন করবে তখন এই দুটো এফ পরমাণুর এই যে আরও যে আউটসাইডের যে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ভিতরে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের মধ্যে একটা বিকর্ষণ দেখা দেবে। এই বিকর্ষণ দেখা দেওয়ার জন্য এই বন্ধনটা অত বেশি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারবে না। তো অত বেশি শক্তিশালী বন্ধন তৈরি করতে না পারার জন্য কী হবে, খুব কম শক্তি দিলে F2 বন্ধনটা ভেঙে যাবে। কিন্তু Cl2 যৌগের ক্ষেত্রে
Cl2 যৌগের ক্ষেত্রে দেখা যায় কি এদের আকারটা এমন একটা আকার হয়ে যায়, Cl পরমাণু ক্লোরিন পরমাণু আকারটা এমন একটা আকার ধারণ করে যেটাই দুটো ক্লোরিন পরমাণু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে তাদের মধ্যে এই যৌগের মধ্যে সবথেকে বেশি পরিমাণ শক্তিশালী মানে বল দ্বারা যুক্ত থাকে। তাই শক্তিশালী বল দ্বারা যুক্ত থাকায় এদের ভাঙতে তত বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। তাই উত্তর হবে এখানে Cl2 এর বন্ধন বিভাজন শক্তি সবথেকে বেশি। আর Br2 এর ক্ষেত্রে কী হয়, Br2 এর ক্ষেত্রে Br এর আকার অনেক বড়, অনেক যথেষ্ট বড় হওয়ার জন্য এই যে আকর্ষণটা দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় বন্ধনটা অত ভালো হয় না, অত ভালো বন্ধন না হওয়ার জন্য খুব কম এনার্জিতে ভেঙে যায়। এখানে উত্তর হলো কি অপশান কোশ্চেন নাম্বার 2 এর অপশান নাম্বার 2 অর্থাৎ Cl2 হলো উত্তর। তারপর 3 নম্বর কোশ্চেন কি বলেছে, B2 যৌগে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি? B2 যৌগে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? B2 মানে বোরন 2 যৌগে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? 0টি, 2টি, 1টি, না কোনোটি নয়। তো এখানে B2 যৌগের করতে হলে আমাকে কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রথম। B2 যৌগ অর্থাৎ B2 এর একটা বি এর ইলেকট্রন কত, 5 × 2 সমান টোটাল ইলেকট্রন 10টি। তো এদের মলিকুলার যে অরবিটালের এনার্জি, যদি আমরা এনার্জির ক্রম লিখি অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, কী আসে, σ1s, σ1s স্টার, σ2s, σ2s স্টার, তারপরে কি আসে না, তারপরে আসে পাই 2px পাই 2py, যেহেতু টোটাল ইলেকট্রন কত 14 থেকে কম আছে তাই কী হবে পাই 2px পাই 2py। এবার যদি আমরা 10টা ইলেকট্রন ফিল আপ করি প্রত্যেকটার বেলা দুটো করে ইলেকট্রন পাই, তো 1s-এ দুটি ইলেকট্রন, σ1 স্টারে দুটি ইলেকট্রন, σ2s-এ দুটি ইলেকট্রন, σ স্টার 2s-এ দুটি ইলেকট্রন, টোটাল কত হলো 1 2 4 8টা ইলেকট্রন, এখনও দুটো ইলেকট্রন রয়েছে। এবার এই দুটো ইলেকট্রন কী হবে, এখানে একটা হবে, কারণ কি এই দুটো অরবিটালের এনার্জি সেম হওয়ার জন্য হোমস নিয়ম অনুসারে, হোমসের সূত্র অনুসারে কী হবে, একটা একটা করে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, তারপরে পেয়ার আপ হবে। এরকম নয় যে এখানেই দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, মানে σ1s2, σ1s স্টার 2, σ2s2, σ2s স্টার, তারপরে পাই 2px পাই 2py, এরকম আছে। তো এরকম না যে এখানে দুটো দিয়ে দিলাম, এখানে দুটো দিয়ে দিলে ভুল হবে, কারণ এই দুটোর এনার্জি সমান হওয়ার জন্য প্রত্যেকে প্রথমে একটা করে ইলেকট্রন পাবে, তারপরে যুগ্ম হবে। তো এখানে কী পেলাম, এইটা হচ্ছে সঠিক ইলেকট্রনিক কনফিগারেশন কার ক্ষেত্রে, B2-র ক্ষেত্রে। তাই ইলেকট্রন এসে এই লাস্টে দেখা গেল কি একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাই B2 যৌগে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি, B2 যৌগে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2টি। তারপরে 4 নম্বর কোশ্চেন বলতে নিম্নলিখিত কোন যৌগটি দ্বিমেরু ভ্রামক আছে? যে নিম্নলিখিত 4টি যৌগ আছে, 4 নম্বর যৌগে কী বলেছে, নিম্নলিখিত কোন যৌগটির দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মোমেন্ট আছে? CH4, CCl4, CaCl3 না CO2? এই তো এই 4টি যৌগের যে দ্বিমেরু ভ্রামক কার আছে দেখতে হলে 4টি যৌগের স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখতে হবে, গঠন। তো গঠন প্রথমে কী কী আছে, অপশান আছে CH4, CCl4, CaCl3 আর CO2, এই তো 4টি যৌগ আছে। তো প্রথম যৌগটার ক্ষেত্রে আমরা কি জানি, CH4 কি sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড হলে কি C মাঝে থাকে এবং বন্ধন কোণ কত হয়, এদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট অ্যারেঞ্জমেন্টে থাকে, অর্থাৎ 3D শেপে আছে 109 ডিগ্রি 28 মিনিট। এই বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার জন্য এই যে এখানে কী কী ডাইপোল মোমেন্ট কাজ, এখান থেকে এই দিকে ডাইপোল মোমেন্ট একটা, কারণ কি জানি আমরা যে লেস ইলেকট্রনিটি মৌল থেকে মোর ইলেকট্রনিটি মৌলের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে। তো এইরকম ডাইপোল মোমেন্ট হওয়ার জন্য এরা প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট একে অপরকে কী করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য কী হয়, মিথেন যৌগের মিউ নেট অর্থাৎ টোটাল যৌগটা ডাইপোল মোমেন্টের মান কত আসে, 0 আসে। একইভাবে CCl4 যৌগ কী হয়, sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড C মাঝে থাকে এবং 4টে Cl পরমাণু কি থাকে, চারিদিকে অ্যালাইনমেন্ট থাকে। কীভাবে, কত ডিগ্রি কোণে অ্যালাইনমেন্ট থাকে, সেম 109 ডিগ্রি 28 মিনিট অ্যালাইনমেন্ট থাকে, কারণ এটাও তো কি sp3 হাইব্রিডাইজড। এটাও ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে কাজ করে, প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট C থেকে Cl বন্ডমুখী হয়, কারণ Cl এর ইলেকট্রোনেগেটিভিটি C এর থেকে বেশি। তো এরকম ডাইপোল মোমেন্ট হওয়ার জন্য প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট কী করে, এই যে মিউ মিউ মিউ, এই প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট কী করে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়ে মিউ নেট কত আসে, মিউ নেট ইকুয়াল টু 0 হয়। তাই এই যৌগটার ক্ষেত্রে কী হলো, মিউ নেট 0। এবং CaCl3 কী হচ্ছে, এটাও sp3 হাইব্রিডাইজড, হাইব্রিডেশন দেখলে আমরা দেখতে পাবো এটাও sp3 হাইব্রিডাইজড। তাই এর বন্ধন কত হচ্ছে, C একটা H বন্ধন আর 3টে বন্ধন কী বন্ধন, Cl বন্ধন, 3টে CCl বন্ধন আর 3টে একটা CH বন্ধন দেখা যায়।
তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এই ডাইপোল এই বরাবর কাজ করবে সি থেকে এইচের দিকে, আর এই ডাইপোল কোন দিকে আসবে সি থেকে সিএল এর দিকে। এই তো কারণ কি সিএল ইলেকট্রনিটি সি এর থেকে বেশি, আর এইচ ইলেকট্রনিটি থেকে সিএল ইলেকট্রনিটি বেশি, তাই নিট ডাইপোল মোমেন্টে কাজ করবে কি একটা মোটে পড়ে এদের যোগফল একটা নিট ডাইপোল মোমেন্ট কাজ করবে, যার জন্য এটা মিউ নেট কী হবে, মিউ নেট নট ইকুয়াল টু জিরো। কোন যোগে সিএইচ সিএলসি যোগে মিউ নেটের মান কি, তো সামগ্রিক ডাইপোল মোমেন্টের মান কত, শূন্য নয়, অর্থাৎ এটা কী যৌগ, এটা পোলার যৌগ। আর একটা অপশান গেছে 4 নম্বর CO2। CO2 গঠন কি, CO2 হচ্ছে sp হাইব্রিডাইজড সি, এবার এর সে গঠন কি C ডবল বন্ড O, অর্থাৎ এই যৌগে কার্বন থেকে অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে এবং কার্বন থেকে অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে। এই ডাইপোল মোমেন্টে এই মিউ এবং এই মিউ দুটো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য একে অপরকে কী করে, পরস্পরকে প্রশমিত করে দেয়। তাই কার্বন ডাইঅক্সাইডের মিউ নেট কত হয়, মিউ নেট জিরো। অর্থাৎ এই চারটি যৌগের মধ্যে মিউ কার রয়েছে, শুধুমাত্র CH যৌগের কী আছে, মিউ এর মান কত, নট ইকুয়াল টু জিরো। তাই আমরা বলতে পারি যে এখানে কোশ্চেন করেছে যে কোন যৌগটির দ্বিমেরুভূমক আছে, কার আছে, CH দ্বিমেরুভূমক আছে। তো তারপরে কোশ্চেন একই রকম কী বলেছে যে 5 নম্বর, কোন যৌগটির দ্বিমেরুভূমক সর্বোচ্চ, কোন যৌগটির দ্বিমেরুভূমক সর্বোচ্চ, CO2, BF3, SO2 না ট্রান্স 2 বিউটিন। তো এই 5 নম্বর কোশ্চেন জানতে হলে একই রকম আমাদের প্রত্যেকটা যৌগের স্ট্রাকচার জানতে হবে। প্রথমে এখনই আলোচনা করলাম 5 নম্বরের প্রথম অপশান CO2। তো CO2 কেমন দেখতে হয়, লিনিয়ার শেপ হয়, অর্থাৎ sp হাইব্রিডাইজড CO2C। সেটার জন্য এদিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করে সি থেকে অক্সিজেনের দিকে, তো এটা মিউ যদি হয় এটাও মিউ হবে, এবং মিউ নেট কত আসবে, যেহেতু দুটোই ভেক্টর কোয়ান্টিটি এবং পরস্পরের বিপরীতমুখী, তাই মিউ নেট জিরো। CO2 যৌগের মিউ নেট কত, জিরো। আর অক্সিজেনের সব থেকে বেশি কার, তোমাকে দেখতে হবে এর মধ্যে ডাইপোল মোমেন্ট কার আছে এবং কার সব থেকে বেশি আছে। তো 2 নম্বর বলেছে কী অপশন, BF3। তো BF3 যৌগের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট মান কেমন হবে, BF3 বি sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য কী হবে, বি মাঝে থাকবে, তিনটে এফ বন্ধন, বি এর চারিদিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট থাকবে না, 120 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট থাকবে। এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট থাকলে এইখানে বি এফ বন্ধনটা কী বন্ধন, ধ্রুবীয় না ধ্রুবীয় নয়, বি এফ বন্ধনটা অবশ্যই ধ্রুবীয়, কারণ বি থেকে এফের দিকে ইলেকট্রনিটি পার্থক্য হওয়ার জন্য একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, কারণ কি এফের ইলেকট্রনিটি বি এর থেকে বেশি। তো এরকম তিনখানা ডাইপোল মোমেন্ট রয়েছে, এটা মিউ যদি আমরা ধরি মিউ, এটা মিউ, এটা মিউ, এই তিনটে মিউয়ের ডাইপোল মোমেন্ট থাকে। এবার দেখতে হবে আমাদের এই BF3 যৌগের টোটাল ডাইপোল মোমেন্ট মানটা, আমাদের মিউ নেট, অর্থাৎ এই তিনটে ভেক্টর কোয়ান্টিটির সামেশন করলে এর মানটা কত আসবে। তো তিনটে ভেক্টর কোয়ান্টিটি সামেশন করে আমরা কীভাবে করতে পারি, আমরা জানি ভেক্টর সামেশনের রুল কি না, ভেক্টর সামেশনের রুল হচ্ছে দুটো ভেক্টরকে আমরা যোগ করতে পারি, যেহেতু দুটো ভেক্টর একটা কত কোণে রয়েছে, 120 ডিগ্রি কোণে রয়েছে। তো ভেক্টরের কোয়ান্টিটির যোগ করে সূত্র হচ্ছে মিউ সমান √ওভার μ1 স্কোয়ার যোগ μ2 স্কোয়ার যোগ 2 μ1 μ2 cos থিটা, অর্থাৎ দুটো μ1 μ2 মধ্যবর্তী কোণ কত, যদি থিটা হয় তখন দুটো মিউ নেট, অর্থাৎ μ1 μ2 টোটাল নেট যোগফলটা কত আসবে না, √ওভার μ1 স্কোয়ার যোগ μ2 স্কোয়ার যোগ 2 μ1 μ2 cos থিটা। এখানে থিটার মান কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো মান বসে আমরা কী পাবো, মান বসে পাবো যে দুটোর যোগফল, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যদি যোগফল করি তার মান কত আসবে, মিউ আসবে। এবং এর দিক কোন দিকে হবে, দিক হবে ওই আরেকটা যে বিএফ বন্ধন রয়েছে তার ঠিক উল্টো দিকে। এবং মানটা কি, দুটো এটার মান মিউ, এটার মানও মিউ, তো দুটোর মান মিউ একই মান এবং দুটোর দিক আলাদা। এবং ভেক্টরের নিয়ম অনুসারে কী হয়, যদি দুটির মান এক এবং দিক বিপরীত হয় তাদের যোগফল কত হবে, জিরো, অর্থাৎ BF3 যৌগের মিউ নেট। তবে BF3 এর মিউ নেট কত, মিউ নেট মানে টোটাল যোগফলটা জিরো। তো BF3 যৌগ কি, নন পোলার যৌগ। এবার 3 নম্বর অপশান কি আছে, SO2। 3 নম্বর অপশান আছে SO2, তারপরে ট্রান্স 2 বিউটিন। তো SO2 কি আছে, SO2 হচ্ছে এটাও কি sp2 হাইব্রিডাইজড ST। sp2 হাইব্রিডাইজের জন্য S কি হয়, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার জন্য একটা লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার থাকার জন্য একটা বেন্ড শেপ আকার ধারণ করে, এরকম বেন্ড শেপ আকার ধারণ করলে কী হবে, এই যে এস থেকে ওয়ের দিকে কী করে, ইলেকট্রনিক বেশি হওয়ার জন্য ডাইপোল মোমেন্ট কাজ করে, এস থেকে ওয়ের দিকে হওয়ার জন্য ডাইপোল মোমেন্ট কাজ করে। এটার মান মিউ, এটার মান মিউ, কারণ একই। এবং এখানে আরেকটা মিউ কাজ করে কোনটা, তার ডাইপোল মোমেন্ট
যে এস থেকে সেন্ট্রাল অ্যাটম থেকে নিঃসঙ্গ ইলেকট্রন যাওয়ার দিকে। তো এটার মধ্যে যদি আমরা ধরি μ1, তবে মিউ মিউ এবং μ1 এই মিউ আর এই মিউ এর সামেশন মিউ ওয়ানের সাথে সমান নয়। তো মিউ ওয়ানের সাথে সমান না হওয়ার জন্য কি হবে না, এই যোগের মিউ নেটের মান 0 হবে না। মিউনেটের মান কী হবে না, 0 হবে না। তো মিউনেটের মান 0 না হওয়ার জন্য কী হবে, তবে SO2 যৌগটি কি, SO2 যৌগটি পোলার যৌগ। SO2 কি পোলার, অর্থাৎ ডাইপোল মোমেন্ট রয়েছে এবং দুজনের ডাইপোল মোমেন্ট 0, একজন ডাইপোল মোমেন্ট রয়েছে। তবে এই তিনজনের মধ্যে অর্থাৎ CO2, BF3 আর SO2 এই তিনজনের মধ্যে সবথেকে ডাইপোল মোমেন্ট বেশি কার হলো, SO2 হলো। এখনও তার একটা অপশন রয়েছে, অপশন নম্বর 4-এ কী বলেছে যে ট্রান্স টু বিউটিন। ট্রান্স টু বিউটিনের সংকেত কেমন, যে CH ডবল বন্ড, যদি এটা বিউটিন, এখানে CH3 গ্রুপ থাকবে, এখানে H থাকবে, এখানে S, এখানে CH3। যেটা কেন এটা ট্রান্স টু বিউটিন, অর্থাৎ CH3 বন্ধন এবং CH3 বন্ধন ডবল বন্ডের দুটো বিপরীত পাশে থাকলে তাকে বলে ট্রান্স যৌগ। দুটো ভারী গ্রুপ পরস্পর বিপরীতমুখী হলে। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, সেজন্য বিউট, আর 2 নম্বর কার্বন ডবল বন্ড থাকার জন্য 2, এবং সেটা পুরোটার নাম ট্রান্স টু বিউটিন। এই যুগে ডাইপোল মোমেন্ট কী হবে, সি থেকে এইচ দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে এবং এই সি থেকে এই এইচের দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, অর্থাৎ এই CH বন্ধন এবং এই CH ডাইপোল মোমেন্ট পরস্পরের মানে বিপরীত দিকে, এটা এই দিকে পরস্পরের বিপরীত দিকে হওয়ার জন্য কী হবে, এইটা আর এইটা পরস্পরে ক্যান্সেল আউট করবে এবং এখানে CH3 বন্ধনের ক্ষেত্রে কী হবে, এই দিকে ডাইপোল মোমেন্ট কাজ করবে এবং এর এই দিকে ডাইপোল মোমেন্ট কাজ করবে। তো করার জন্য কী হবে, এই যৌগটার এই ডাইপোল মোমেন্ট এবং এই ডাইপোল মোমেন্ট পরস্পরকে কী করবে, ক্যান্সেল আউট করে দেবে। ক্যান্সেল আউট করার জন্য এই যৌগটার মিউ নেট কত আসবে, 0 আসবে। ট্রান্স টু বিউটিনের মিউ নেট কত, 0। তো চারটে যৌগ কী কী ছিল আমাদের, CO2, চারটে যৌগ ছিল CO2, তো CO2 মিউ নেট কত, 0, BF3 মিউ নেট কত, 0, SO2 মিউ নেট কত, 0 নয়, এবং ট্রান্স টু বিউটিনের মিউ নেট কত, 0। তো চারটের মধ্যে তিনটে মিউ নেট 0 এবং একটি মিউ নেট থাকার জন্য SO2 যৌগ কী যৌগ, পোলার যৌগ। তারপরে 6 নম্বর কোশ্চেন কী বলেছে কোন যৌগটি সবচেয়ে কম আয়নীয়, কোন যৌগটি সবচেয়ে কম আয়নীয়, AgCl, KCl, BaCl2 না CaCl2। এই যৌগটির মধ্যে সবগুলো কী যৌগ, সবগুলো আয়নীয় যৌগ, এবং সবগুলো আয়নীয় যৌগ হলে বলেছে এর মধ্যে কোন যৌগটি সবথেকে কম আয়নীয়। তো আয়নীয় যৌগের ভিতরে যে সমযোজী চরিত্রের যে বিকাশ, এটা কোন সূত্র দ্বারা আমরা ব্যাখ্যা করা হয়, এটা হচ্ছে আয়নীয় যৌগের সমযোজী চরিত্রের বিকাশ পায় ফ্যাজান সূত্রের সাহায্যে। এই ফ্যাজান সূত্রের সাহায্যে যে AgCl, KCl, BaCl2 আর CaCl2 এর মধ্যে বলা হয় যে AgCl2 সবথেকে কম আয়নীয় হবে, অর্থাৎ এর মধ্যে সমযোজী চরিত্র সবথেকে বেশি মাত্রায় প্রকাশিত পাবে। তারপরে কোশ্চেন নাম্বার 7 কী বলেছে, সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন না ধাতব বন্ধন। সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন। কারণ কি, আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কী হয়, আয়নীয় বন্ধনের ক্ষেত্রে দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, তখন একটি মৌল তার লাস্ট কক্ষের ইলেকট্রন অন্যজনকে দিয়ে দেয় এবং একটি ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে। ক্যাটায়নকে এবং অ্যানায়ন দুজনের পরস্পরের মধ্যে তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকায় আয়নীয় বন্ধন কী হয়, শক্তিশালী হয়। মানে কেমন হয়, এটা এ বি এর ইলেকট্রন একে দিয়ে দেয়, যে কী হয়, A প্লাস বি মাইনাস পরস্পরের মধ্যে কী বল দ্বারা যুক্ত হয়, তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত। তাই আয়নীয় বন্ধন সবথেকে শক্তিশালী বন্ধন। তারপরে বলেছি কি 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগটি অষ্টক সূত্র মেনে চলে না। ঠিক আছে, CO2, H2O, CO এবং O2, CO2, H2O, CO এবং O2। তো প্রথম CO2, 8 নম্বর কোশ্চেন, CO2। তো CO2 কারণ দেখা হয় C ডবল বন্ড O, যদি আমরা লুইস ডট আগে, লুইস ডট নিয়মে এরকম একটা গঠন হবে CO2। তো এই ক্ষেত্রে C এর একটা, দুটো, তিনটে, চারটে বন্ধনে 8টা ইলেকট্রন, তো C এর অষ্টক পূরণ হয়ে যায়। অক্সিজেনের কত, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এবং এরও কত, 2, 4, 6, 8, অর্থাৎ 8টা ইলেকট্রন, অর্থাৎ প্রত্যেকটা C এবং O 8টি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তারপরে অপশান বি এ বলেছে কি H2O। H2O গঠন কেমন হয়, এরকম একটা দেখতে হয়, H, এখানে দুটো ইলেকট্রন, 4টি ইলেকট্রন থাকে, অর্থাৎ H-এর O এর কটা, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল নিঃসঙ্গ ইলেকট্রন 4টে, এখানে দুটো, 5টা, 6টা, 7টা, 8টা,
অর্থাৎ H2 যৌগের কী হয় ও অষ্টক দ্বারা পূর্ণ, আর H আমরা কি জানি H হচ্ছে দত্ত সূত্র মেনে চলে, সেজন্য দুটো ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। অপশান সিতে কী আছে CO, তো সিওর গঠন কী হয় C ডবল বন্ড ও এবং একটা এর মধ্যে ডেটিভ বন্ধন থাকে। যে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে তবে কারো অক্সিজেনের অষ্টক পূরণ হয় কিন্তু কার অষ্টক পূরণ হয় না, কার্বনের অষ্টক পূরণ হয় না, ওটা 6টা ইলেকট্রন থাকে ট্রাস্ট করতে। সেজন্য সিওর কি অষ্টক সূত্র মেনে চলে না, সিও যৌগের অষ্টক সূত্র মেনে চলে না। উত্তর হলে এখানে অপশান 8 নম্বরের অপশান সি হচ্ছে উত্তর। তাহলে 9 নম্বর কোশ্চেন বলেছেন কোন যৌগটি সরলরৈখিক নয়। যে 4টি যৌগ আছে কি কি H2S, C2, H2, B2, H2 এবং CO2, এই 4টের মধ্যে কোনটি সরলরৈখিক নয়। কী করে বুঝবো স্ট্রাকচার দিয়ে? 9 নম্বর কোশ্চেনের অপশানে কি আছে H2S, H2S এর S এর সংকরণ অবস্থা কি? সংকরণ হচ্ছে sp3। কী করে পাই আমরা? H সমান কত আসে হাফ ইন্টু এস এর লাস্ট ইলেকট্রন কটা থাকে সালফারের 6টি, দুটো বাইরে একযোজি পরমাণু আছে দুটো, টোটাল কটা হলো 4 হলে কি হয় sp3 হাইব্রিডাইজ হয়। তো sp3 হাইব্রিডাইজ আকৃতি কেমন হয়? চতুস্থলাকার অর্থাৎ টেট্রাহেড্রাল টিডি। যেটা হলে এস থাকে মাঝে আর দুটো এস থাকে দুই দিকে, আর যেহেতু এর বিপি কত বিপি 2 আর এলপি লোন পেয়ার কটা দুটো, বিপি বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, লোন পেয়ার দুটো থাকে এইভাবে একটা দুটো। তো এর স্ট্রেস যৌগ কেমন হলো দেখতে হলো, এর আকৃতি এটা হচ্ছে জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, জিওমেট্রি টেট্রাহেড্রাল। আর শেপ কি হয়? শেপ হয় ভি বা বেন শেপ, ভি বা বেন শেপ হয় কার H2S এর। H2 আকৃতি কি নয় সরলরৈখিক নয়। এর বাদ গঠন আমরা দেখিনি আকৃতি কেমন হবে। অপশান বি হচ্ছে কি C2H2, C2H2 কেমন দেখতে হয় C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড H। অপশান নম্বর সি এ কী বলেছে BeH2, BeH2 কেমন হয় মাঝে থাকে BeH। আর কি আছে ডি অপশান কি আছে CO2। CO2 হয় সি মাঝে থেকে দুটো ও। এটাও কি এটাও সরলরৈখিক, এটাও সরলরৈখিক, এটাও সরলরৈখিক, কিন্তু H2S সরলরৈখিক নয়। এর জিওমেট্রি হচ্ছে ভি বা বেন শেপ। তারপরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কী বলেছে না, 10 নম্বর কোশ্চেন বলেছে কোনটির গঠন পিরামিডীয়? CH4, মিথেন, NH3, H2 ও CO2। কোনটির গঠন পিরামিডীয়? পিরামিডীয় গঠন আমরা কি জানি? পিরামিডীয় গঠন কখন আসে? জেনারেলি পিরামিডীয় গঠন আসে যখন sp3 হাইব্রিডাইজড হয়, 1 নম্বর নিয়ম। 2 নম্বর কি তখন তার বন্ড পেয়ার কটা থাকে? বন্ড পেয়ার থাকে 3টে এবং লোন পেয়ার থাকে কটা? লোন পেয়ার থাকে একটা। এই তো নিয়ম। মানে কি বলছে যে sp3 হাইব্রিড কখন হয়, এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। পিরামিডীয় গঠন কখন আসে না, যখন sp3 হাইব্রিডাইজড হয়, বন্ড পেয়ার থাকে 3টে এবং লোন পেয়ার থাকে একটা। তো প্রথম অপশানে কি বলেছে CH4, তো CH4 এর হাইব্রিডাইজেশন যদি আমরা চেক করে আসবে কি sp3 হাইব্রিডাইজড, কারণ সেই সূত্র কি হাফ ইন্টু 4 যোগ 4 ইকুয়াল টু 4 হলে sp3 হাইব্রিডাইজড। তারপরে 2 নম্বর অপশানের কারণ কি আছে অ্যামোনিয়া জল NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে কী আসবে sp3 হাইব্রিডাইজড আসবে। এবং এখানে কটা এখানে বিপি 4, কারণ সিকে ক্ষেত্রে 4টে হাইড্রোজেন রয়েছে আর এলপি সমান 0। এটা সুষম টেট্রাহেড্রাল, এটা টিডি। দেখে দেবো হাফ নাইট্রোজেনের 5টি, হাইড্রোজেনের 3, টোটাল হাইড্রোজেন টোটাল হচ্ছে 4। এর বিপি কত? বিপি হচ্ছে 3, কারণ নাইট্রোজেনের ঘিরে 3টা হাইড্রোজেন রয়েছে। আর এলপি কত হবে? এলপি হবে 4 বিয়োগ 3 সমান 1। অর্থাৎ যখন বিপি 3 হয় আর এলপি 1 হয় তখন তার গঠনটা কেমন আসে না এইরকম একটা গঠন আসে। এরকম গঠনের জন্য এর আকৃতি হয় কি সুষম আকৃতি হয়, টেট্রাহেড্রাল হয়, মানে চতুস্থলকীয় হয়, কিন্তু এর শেপ বা গঠন কেমন হয়? গঠন হয় পিরামিডীয়। আর H2 এর ক্ষেত্রে কেমন হয়? H2 হচ্ছে হাফ, অক্সিজেন লাস্ট হবে 6টি, তারপরে আসে কটা? তারপরে দুটো, টোটাল আসছে 4। অর্থাৎ এখানে বিপি কত? বন্ড পেয়ার হচ্ছে দুটো, কারণ অক্সিজেন দুটো আছে। লোন পেয়ার কটা? 4 বিয়োগ 2 সমান 2।
এর আকৃতি কেমন আসছে, ওকে ঘিরে দুটো হাইড্রোজেন রয়েছে সমযোজী বন্ধন দ্বারা, আর ও এর কটায় দুটি লোন পেয়ার রয়েছে। তো এর আকৃতি কেমন হলো দেখতে, এর গঠন ভি শেপ বা বেন্ড শেপ। আর অপশান ডিতে বলেছে কি CO2 কেমন হয় না sp হাইব্রিডাইজড অর্থাৎ সরলরৈখিক। তো এখানে উত্তর আসলে কি আমাদের না NH3 গঠন কি পিরামিডাল। এবার 11 নম্বর কি বলেছে, নিম্নলিখিত কোন জোড়টি আইসোস্ট্রাকচারাল। এবার আইসোস্ট্রাকচারাল বলতে কি বুঝি আমরা, আইসোস্ট্রাকচারাল বলতে যার কি হবে টোটাল মানে আইসোস্ট্রাকচারাল বলতে তার হাইব্রিডাইজেশন সেম হবে এবং তার বন্ড পেয়ার লোন পেয়ারের সংখ্যাও সমান হবে। তোমরা দেখি কী কী আছে। অপশান নম্বর এতে কি বলেছে, অপশান নম্বর বলেছে SF4 আর XCF4। তো SF4 এর এইচ কত আসবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ 6 যোগ 4 ইজ ইকুয়াল টু কত 5 অর্থাৎ sp3d। XCF4 এর কত আসছে হাফ, x লাস্ট করে 8টি প্লাস 4 তা কত আসছে 8 আর 4 12, ওকে দিতে গেলে 6। তো sp3d2 কি আসলে, এটা sp3d2। এটা এক আইসোটপ হতে তো পারে না, এটা একটা sp3d আর একটা sp3d2। এটা হলো অপশান এ। তো অপশান বিতে দেখব কি বলেছে, অপশান বিতে কি বলেছে যে SO3 মাইনাস NO3 মাইনাস SO3 মাইনাসের ক্ষেত্রে এইচ সমান কত আসবে হাফ, লাস্ট হচ্ছে 6টা ইলেকট্রন। আর অক্সিজেন যেহেতু আমরা গণ্য করি না কারণ অক্সিজেন দ্বিযোজী পরমাণু, এখানে -1 থাকার জন্য কি হবে +1। তো কত হলো এটা 3.5 মানে 7/2। আর কি হবে NO3 মাইনাসের ক্ষেত্রে কি আসবে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ এর ক্ষেত্রে 5 আর ওর জন্য 1 সমান 3 অর্থাৎ sp2 হাইব্রিডাইজড। এটা হবে না। তারপরে অপশন সিএ কি বলেছে, সিএ বলেছে BF3 আর NF3। BF3 NF3 ক্ষেত্রে কেমন হবে দেখতে, যে BF3 হাইব্রিডাইজেশন করতে হবে, BF3 ক্ষেত্রে H ইজ ইকুয়াল টু হাফ, বি এর লাস্ট কটা ইলেকট্রন 3টে, আর 3টে ঘিরে 3টে এক যদি F ফর্ম রয়েছে তো 3 আসলে অর্থাৎ sp2 হাইব্রিডাইজড। NF3 ক্ষেত্রে H সমান কত হাফ, N এর কটা ইলেকট্রন 5টা, ঘিরে রয়েছে 3টে, টোটাল 8টা, 8/2 মানে 4, sp3 হাইব্রিডাইজড। তো এটা sp2 হাইব্রিডাইজড, এটা sp3 হাইব্রিডাইজড, তো এটা আইসোস্ট্রাকচারাল নয়। তো অপশন ডি 4 নম্বর অপশনে দেখি কি বলেছে। 4 নম্বর অপশন বলেছে বিআর O3 মাইনাস আর XCO3। তো বিআর O3 মাইনাসের ক্ষেত্রে H সমান কত আসবে না, H সমান হাফ, বিআর এর লাস্ট 7টা ইলেকট্রন, আর যেহেতু ও কে গণ্য করা হবে না কারণ দ্বিযোজী পরমাণু, মাথায় -1 চার্জ থাকার জন্য +1 সমান 4 অর্থাৎ sp3 হাইব্রিডাইজড। XCO3 এর ক্ষেত্রে কি হবে, H সমান হাফ অফ 8, যেহেতু ও গণ্য নয় তো 4, sp3 হাইব্রিডাইজড। তবে ডি নম্বর অপশনে যে দুটো রয়েছে তো BrO3 মাইনাস এবং XCO3 এই দুটোই কি sp3 হাইব্রিডাইজড। এবং এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে বিপি বন্ড পেয়ার কত 3, এলপি কত 1, এর ক্ষেত্রে কত বিপি 3 এলপি 1, অর্থাৎ দুজনেই কী ধরনের গঠন, দুজনেই পিরামিডীয় গঠন, পিরামিডীয়। তো এখানে উত্তর হলো BrO3 মাইনাস এবং XCO3 মাইনাস দুজনে পরস্পরের আইসো স্ট্রাকচারাল। আশা করি বোঝা গেছে। যদি না বুঝতে পারো কমেন্টে বলবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরকম অনেক ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, আইসো ইলেকট্রনিক জোড় কোনটি। এবার আমরা জানি আইসো ইলেকট্রন কাকে বলে। আইসো ইলেকট্রনিক হচ্ছে যেসব মৌলের কী হয়, যেসব যৌগের এখানে যৌগ আসবে, যৌগের সমান সংখ্যক ইলেকট্রন হবে, সমান সংখ্যক ইলেকট্রন হলে তাদের বলা আইসো ইলেকট্রনিক।
আইসোইলেকট্রনিক কোনটা হতে পারে অপশানে? আমাদের অপশান এখানে এই অপশান অনেক আছে। এবার সবার ইলেকট্রন মনে রেখে গোনা তো সম্ভব নয়। এফ এর, বি এর, আই এর, এদের অনেক বেশি ইলেকট্রন আছে, আমাদের মুখস্থ রেখে কাউন্ট করতে হবে, আর নইলে সহজ নিয়মকে আমাদের অপশান এলিমিনেট করতে হবে। দেখো এখানে Cl2 আছে, Cl2 আছে, তো Cl2 এই Cl যত ইলেকট্রন, এই Cl ততগুলো ইলেকট্রন। এর বাদে এর আছে অক্সিজেন, এর আছে আয়োডিন, তো অক্সিজেন এবং আয়োডিন ইলেকট্রন সমান হতে পারে না, অপশানে হবে না। অপশান বি এ কী হবে? এখানে কটা ইলেকট্রন আছে? দুটি। এখানে ইলেকট্রন আছে, এখানে Cl দুটি, এখানে Cl একটি, এখানে আই এবং এখানে ও দুটো। এখানে আয়ের আছে 4 ইলেকট্রন সব থেকে বেশি, এবং দুটো Cl আছে, তাই এর ইলেকট্রন অনেক বেশি হয়ে যাবে এটার থেকে। এই যৌগটাকে আছে IF2 আর I3 মাইনাস। এর ক্ষেত্রে দেখা যাক I3 মাইনাস মানে ক্ষেত্রে তিনটে আয়োডিন আয়ন, তিনটে আয়োডিন যদি থাকে তার ইলেকট্রন অনেক বেশি, কারণ একটা আয়োডিন ইলেকট্রন অনেক বেশি থাকে, এটা হবে না। অপশান ডিতে দেখো, অপশানে Cl O2 মাইনাস এবং Cl F2 প্লাস। এখানে Cl একটা, এখানে Cl একটা, তো এই Cl যতগুলো ইলেকট্রন, এই Cl ততগুলো ইলেকট্রন, তো এদের দুজনের ক্ষেত্রে Cl ইলেকট্রন সমান। এবার দেখো বাকি পার্টের ইলেকট্রন এটির সাথে সমান হয় নাকি? O2 মাইনাস, ওয়ের ইলেকট্রন কত থাকে? ওয়ের হচ্ছে 8টা, দুটো ওয়ের জন্য 8 দুগুণে 16টি, এবং মাইনাসের জন্য আর একটা ইলেকট্রন, টোটাল 17টি ইলেকট্রন। তবে এই টোটাল হলো Cl এর ইলেকট্রন, আর এর সাথে কত হচ্ছে 17টি ইলেকট্রন। এখানে Cl ক্যান্সেল আউট, এখানে কটা আছে? এফ এর হচ্ছে 9টা ইলেকট্রন, আর দুটো এফের 18টা, আর যেহেতু এটা ক্যাটায়ন, এটা তো একটা ইলেকট্রন কম 17টি, তো এরও Cl বাদে কটা? 17টা ইলেকট্রন, এরও Cl বাদে 17টা ইলেকট্রন। তবে টোটাল ইলেকট্রন কত এর? বুঝছো না? তো Cl এর 17, 17, 17, 17, 34, এরও 17, 17, 17, 34। তাই 12 নম্বর কোশ্চেনের ডি নম্বর হচ্ছে উত্তর। তা ডি এর কতগুলো ইলেকট্রন আছে? 34টা করে ইলেকট্রন রয়েছে। তারপরে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলেছে যে XCF2 অণুর গঠন কেমন হবে? রৈখিক। XCF2 অণুর গঠন কেমন হবে? রৈখিক, ত্রিকোণীয়, সমতলীয়, পিরামিডীয় না সমতলীয় বর্গাকার? তো এগুলো সহজে নির্ণয় করা যায় কী করে? আমাদের XCF2 যে যৌগটা দিয়ে দিয়েছে সেই যৌগটার হাইব্রিডেশন বের করবো আমরা। হাইব্রিডেশন আমরা কি জানি? H সমান হাফ সেন্ট্রাল অ্যাটম এক্সি লাস্ট ইলেকট্রন কটা থাকে? যেহেতু নিষ্ক্রিয় 60টি, এক্সকে ঘিরে রয়েছে দুটো কি একযোজি পরমাণু এফ। তো কত হলো এটা? দেখো 8 দিয়ে 10 ভাগ করলে 5, এটা হলো sp3 ডিহাইব্রিডাইজড, sp3 ডিহাইব্রিডাইজড। এবং এলপি কতগুলো? এলপি হচ্ছে আগে বিপি বন্ধন জোট, মানে বন্ড পেয়ার। তো XCF2 যৌগের বন্ড পেয়ার কতগুলো এসছে? না, XCF2 যৌগের বন্ড পেয়ার হচ্ছে 5, দুটি। আর লোন পেয়ার কতগুলো আছে? লোন পেয়ার আছে না 5 বিয়োগ 2 সমান 3টি। অর্থাৎ স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? স্ট্রাকচারটা দেখো ভালো করে। আমরা জানি টিবিপি মানে sp3 ডি এর আকারটা হয় টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড কেমন দেখতে হয়? না মাঝে থাকে অ্যাটম, মানে কেমন যে জেনারেল স্ট্রাকচার রাখি AB5 দিয়ে যদি আমরা স্ট্রাকচারটাকে কেমন আসবে? এ মাঝে থাকবে এরকম ত্রিকোণীয় 3টে বি থাকবে, এবং দুটো বি থাকবে, একটা উপরে একটা নিচে। এই তো ত্রিকোণীয়, মানে এটা ত্রিকোণীয়, আর এদিকে একটা উপরে আছে আর এদিকে একটা উপরে, মানে এই একটা পিরামিড টাইপের শেপ এবং এই নিচে একটা পিরামিড টাইপের শেপ। তো দুটো বাই পিরামিড এবং ত্রিকোণীয়, সেজন্য ত্রিকোণীয় বাই পিরামিড বলা হয়। এবার এই যৌগে যখন আমাদের দুটো বন্ধন থাকবে এবং 3টে লোন পেয়ার থাকবে, এবং এই যৌগটার অবস্থানগুলো দেখো ভালো করে, দেখলে বুঝতে পারবে। এই তো স্ট্রাকচার, মানে এগুলো বন্ধন যদি থাকে এরকম হবে দেখতে। তো এই পজিশনগুলোর নাম রয়েছে, কী কী নাম রয়েছে? না, ইকুইটোরিয়াল এবং অ্যাক্সিয়াল, এই পজিশনগুলো বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, মানে যেগুলো প্লেনে থাকে তাকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, এবং যেগুলো প্লেনের অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন থাকে তাকে বলে ইকুইটোরিয়াল পজিশন। এবার যখন আমাদের লোন পেয়ার চলে আসবে, অর্থাৎ লোন পেয়ার থাকবে টিবিপি যৌগের, সেই টিবিপি যৌগের লোন পেয়ারটা কোথায় হইবে? অ্যাক্সিয়াল পজিশনে না ইকুইটোরিয়াল পজিশনে? এবার এখানে বলা হয় যে যদি লোন পেয়ারটা অ্যাক্সিয়াল পজিশনে বসানো হয়, অর্থাৎ ইকুইটার পজিশনে বসানো হয়, অর্থাৎ উপর বা নিচে বসানো হয়, তবে এই বন্ধনের মধ্যে কী হবে? একটা হাইলি ইন্টারাকশন হবে, মানে হাইলি বিকর্ষণ হবে। বিকর্ষণ হওয়ার জন্য যৌগের স্টেবিলিটি অনেকটা কমিয়ে দেবে, মানে সেজন্য ইকুইটোরিয়ালে ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ার
বসে না। জেনারেলি লোন পেয়ার কোথায় বসে না, ইকুইটারে বসে না। লোন পেয়ার কোথায় বসে? লোন পেয়ার অ্যাক্সিয়াল পজিশনে বসে। অ্যাক্সিয়াল পজিশনে বসলে তো এই যোগের স্ট্রাকচার কেমন হবে? তবে এখানে আছে কি XeF2, অর্থাৎ Xc মাঝে আছে, এর দুটো ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আর তিনটে লোন পেয়ার রয়েছে কোথায়? অ্যাক্সিয়াল পজিশনে রয়েছে তিনটে লোন পেয়ার। তো এই তো গঠন, Xc মাঝে ওর প্লেনের তিনটে, একই প্লেনে যেটা অ্যাক্সিয়াল পজিশন সেখানে রয়েছে তিনটে লোন পেয়ার, আর ইকুইটোরিয়াল পজিশন অর্থাৎ অ্যাবভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেনে রয়েছে কি ফ্লোরিন আয়ন, মানে ফ্লোরিন পরমাণু। তো এই যৌগটার আকৃতি হচ্ছে এই যৌগটার জিওমেট্রি যদি বলি, জিও আসবে কি TBP, মানে ট্রাইগোনাল বাইপিরামিড, অর্থাৎ ত্রিকোণীয় দ্বি পিরামিড। কিন্তু যখন আমরা এই শেপ বলবো, মানে গঠন যখন হলো, তো এর আকৃতি গঠনটা কেমন হবে? সরলরৈখিক। কারণ যখন গঠন কনসিডার করা হয় তখন লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র বন্ড পেয়ার ধরে করতে হয়। তো গঠন শুধু লাইন, সেজন্য এটি সরলরৈখিক গঠন। তবে 13 নম্বর কোশ্চেনে XeF2 অণুর গঠন কেমন? না, গঠন হচ্ছে রৈখিক। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে? বন্ধন কোণের সঠিক ক্রম হলো কি কি? তো বন্ধন কোণের সঠিক ক্রম কার কার মধ্যে বলেছে? অ্যামোনিয়া, মিথেন, অ্যাসিটিলিন এবং H2। এই চারটে যৌগ দিয়ে আমাদের অপশনগুলো তৈরি করা হয়েছে। কি কি? অ্যামোনিয়া, মিথেন, কী কী আছে? অ্যামোনিয়া, 14 নম্বর কোশ্চেন, অ্যামোনিয়া, মিথেন, C2H2 আর H2O। এই চারটে যৌগ। তো এই চারটে যৌগের যে বন্ধন কোণ সেটা আমাদের প্রায় মুখস্থ হয়ে আছে। কেমন মুখস্থ হয়ে আছে? এর ক্ষেত্রে কী হয়? sp3 হাইব্রিডাইজড আমরা জানি। বিপি থাকে কটা? বিপি থাকে তিনটে, এলপি থাকে একটা। এর ক্ষেত্রে কী হয়? এর ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজড, এর বিপি কটা? বিপি চারটে, বন্ধন জোড়। এর ক্ষেত্রে কী হয়? এর ক্ষেত্রে কার্বনটা sp হাইব্রিডাইজড। এর ক্ষেত্রে কী হয়? না, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং এর বিপি কটা? বিপি হচ্ছে তিনটে, এলপি হচ্ছে এই বিপি দুটো, বন্ধন জোড় দুটো, এলপি দুটো। তো এদের গঠনটা কেমন আসে? N3, এই একটা লোন পেয়ার, এই বন্ধন জোড় CH4 C মাঝে এই চারটে হাইড্রোজেনের অ্যালাইনমেন্ট, C2H2 বন্ধন কোণ কত? C2 C HH, আর এর ক্ষেত্রে ও মাঝে HH, এই একটা লোন পেয়ার অ্যালাইনমেন্ট, এই একটা লোন পেয়ারের অ্যালাইনমেন্ট। তো এদের বন্ধন কোণ আমরা ব্যাখ্যা করি কোন সাহায্যে? VACPR এর সেকেন্ড ল অ্যান্ড ফার্স্ট ল দিয়ে আমরা এটা বলতে পারবো। তো কী বলছে? যদি গঠন সুষম হয় তার বন্ধন কি হয়? নিয়ম অনুসারে হয়। অর্থাৎ কোনো যৌগের গঠন সুষম বলতে যে হাইব্রিডাইজেশন হয় সেই অনুসারে যদি তার বন্ড পেয়ার থাকে, সেটা হচ্ছে তার সুষম গঠন। সুষম গঠন যেহেতু মিথেনের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজড, চারটে বন্ধন জোড়, সেখানে বন্ধন কোণ কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হয়? sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু একটা কী আছে? লোন পেয়ার রয়েছে, এবং ভেসপার রোলের দ্বিতীয় নিয়ম কী বলেছে? যে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল সবথেকে বেশি, অর্থাৎ লোন পেয়ার বিকর্ষণ সবথেকে বেশি। তারপরে মানে কি? লোন এলপি বিকর্ষণ সবথেকে বেশি, তারপরে এলপি বিপি, তারপরে বিপি বিকর্ষণ হয়, মানে বন্ড পেয়ার বিকর্ষণ হয়। আর যেহেতু এর মধ্যে একটা লোন পেয়ার রয়েছে, তার লোন পেয়ার মধ্যে একটা বিকর্ষণ কাজ করার জন্য এই যে বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা কিছুটা মানে এই একটা বিকর্ষণ করে, মানে এটা বয়সটাকে আরও কমিয়ে দেয়, যে এর বন্ধন কোণটা কম হয়ে যায়, 109 ডিগ্রি থেকে কমে গিয়ে 107 ডিগ্রির কাছাকাছি আসে। একেবারে এই ক্ষেত্রে কি sp হাইব্রিডাইজড হওয়ার জন্য বন্ধন কত? 180 ডিগ্রি। এই কার? অ্যাসিটিলিনের বন্ধন কোণ 180 ডিগ্রি। এবং এর ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়? না, দুটো লোন পেয়ার থাকার জন্য এই লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি, এবং লোন পেয়ার বন্ড পেয়ারও বিকর্ষণ রয়েছে। তো এই বিকর্ষণ হওয়ার জন্য এই লোন পেয়ার বিকর্ষণ এটা আরও দূরে সরে যায়। এই লোন পেয়ার এই বন্ড পেয়ার দুটোকে পরস্পরের কাছে ঠেলে নিয়ে চলে আসে, সেজন্য এই বন্ধন কোণ সুষম বন্ধন কোণ থেকে কমে গিয়ে কত হয়? 104 ডিগ্রির কাছাকাছি। তো এদের বন্ধন কোণ কী পেলাম আমরা? অ্যাসিটিলিনের সব থেকে বেশি, মানে C2H2 বেশি সব থেকে, তারপরে কত? এর 180 ডিগ্রি। তারপরে আসে কার? মিথেন, CH4 কত? 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে কার আসে? অ্যামোনিয়া, NH3 107 ডিগ্রি। তারপরে আসে কত? H2O 104 ডিগ্রি। তার অপশান দেখতে কোনটা এর সাথে মিলছে? তো অপশানে কী বলেছে? সব থেকে বেশি কারকে বলেছে যে অপশান এতে বলেছে H2 সব থেকে বেশি, ভুল। অপশান বিতে বলেছে C2H2 সব থেকে বেশি, তারপরে NH3, তারপরে H2O, আর H2O থেকে বেশি কার? মিথেনের। তারপরে দেখো অপশান নাম্বার সি কী বলেছে? বলেছে অ্যামোনিয়া সব থেকে বেশি, এবং এইদিকে H2O সব থেকে বেশি,
মানে H2 সব থেকে বেশি মিথেনের মিথেনের বন্ধন কোণ কার থেকে কম, জলের থেকে কম। এটা তো ভুল, তো মিথেনের বন্ধন কোণ জলের থেকে কম নয় তো। তবে অপশন নম্বর ডি এবার কী বলেছে দেখি, অপশন নম্বর ডি বলেছে না মিথেনের বন্ধন কোণ কার থেকে কম, অ্যামোনিয়ার থেকে কম, তো এটাও ভুল। তো অপশান বিটা হবে ঠিক, কারণ এখানে বন্ধন কোণ দেখো ভালো করে যে মিথেনের বন্ধন কোণ কার থেকে বেশি, জলের থেকে বেশি। জলের H2 বন্ধন কোণের থেকে বেশি কার বন্ধন কোণ, অ্যামোনিয়ার বন্ধন কোণ, এবং অ্যামোনিয়ার বন্ধন কোণ থেকে বেশিকে অ্যাসিডের বন্ধন কোণ। সেজন্য অপশান বি হচ্ছে সঠিক 14 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন কী বলেছে না, বলেছে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত। কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত। এই আগের আলোচনা থেকে আমরা দেখলাম যে কার, অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে একটি। তো আগের কোশ্চেনটা একটু দেখে নাও, বুঝতে পারবে। তারপরে কী বলেছে 16 নম্বর কোশ্চেন বলেছে কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রি। এর অপশান আছে কি H2O, H2S, অ্যামোনিয়া, মিথেন। কী কী আছে 16 নম্বর, H2O, H2S, অ্যামোনিয়া, আর লাস্ট আছে CH4। দেখো বন্ধন কোণের যদি আমার ডেট মুখস্থ না থাকে, কিছু কিছু তো মুখস্থ হয়ে যায়। যেমন জলের কত হয়ে যায় 104 ডিগ্রি বারবার আমরা পড়ি, অ্যামোনিয়ার কত পড়ি 107 ডিগ্রি বারবার পড়ি, মিথেনের কত 109 ডিগ্রির কাছাকাছি আছে 109 ডিগ্রি 28 মিনিট বারবার পড়ি। এই তিনটে অপশনই তো হচ্ছে না, তো কোনটা H2S এর হবে 90 ডিগ্রি, ওই 90 থেকে 92 এর কাছাকাছি ঘোরাঘুরি করে বন্ধন কোণ, হয়ে গেল এটা 17 নম্বর কোশ্চেন। তো এর হলো বি। 17 নম্বর কি বলছে NO2 মাইনাস এর সঠিক গঠন কি, কার NO2 মাইনাসের গঠন কেমন হয়। 17 নম্বর কোশ্চেন কী বলেছে NO2 মাইনাস এর গঠন কেমন দেখতে হলে আমাদের হাইব্রিডেশন বের করতে হবে। NO2 এর ক্ষেত্রে H সমান কত, হাফ ইন্টু এর লাস্ট ইলেকট্রন কত 5টা, যেহেতু এটা O2 মাইনাস ও দ্বিতীয় হওয়ার জন্য ওকে কনসিডার না করতে হয় না। তারপর এখানে -1 আসার জন্য +1, কথা হলো এটা 3 আসলো, 3 মানে sp2। sp2 হলে কত হয়, বন্ধন কোণ 120 ডিগ্রি, অর্থাৎ n সেন্টারে থাকে, দুটো অক্সিজেন থাকে এখানে, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এটা একটা দ্বিবন্ধন হয়, একটা সিঙ্গেল বন্ধন হয়, এবং একটা কি থাকে এখানে লোন পেয়ার থাকবে, এবং এখানে হবে একটা মাইনাস চার্জ, NO2 মাইনাস চার্জটা এখানে থাকবে। অর্থাৎ এর বন্ধন কেমন হলো, এটা হলো ভি শেপ, ভি শেপ বা বেন্ড শেপ, বেন্ড শেপ। অর্থাৎ এখানে উত্তর বলেছিল, কোশ্চেন বলেছে NO2 মাইনাস এর সঠিক গঠন হলো প্ল্যানার, লিনিয়ার, ভি শেপ না টেট্রাহেড্রাল, ভি শেপ সঠিক উত্তর। তারপরে দেখো তারপরে কোশ্চেন কত নম্বর কোশ্চেন, তারপরে না 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন যৌগটির গঠন ত্রিকোণীয় সমতুল্য। ত্রিকোণীয় সমতুল্য যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে দেখতে হবে ত্রিকোণীয় সমতুল্য, তো ত্রিকোণীয় সমতুল্য হয় কখন, হাইব্রিডেশন কত হলে হয় ত্রিকোণীয় সমতুল্য। আমরা জানি যদি sp2 হাইব্রিডাইজড হয়, কি হয় sp2 হাইব্রিডাইজড হয়, তার বন্ধন হয় কি, সেটা হয় ত্রিকোণীয় সমতুল্য, ত্রিকোণীয় সমতুল্য। তো এখানে কোশ্চেনগুলো অপশানগুলো কী বলেছে, IF3, PCl3, NH3, BF3। এর প্রত্যেকে যদি আমরা হাইব্রিডেশন বের করি, তো প্রত্যেক হাইব্রিডেশন এর হাইব্রিডেশন এই সমান কত হবে, হাফ ইন্টু 7 যোগ 3, তো কত হলো 5, 5 হলে কি হয় sp3d। তো sp3d মানে কি TBP মানে ট্রাইগোনাল বাইপিরামিড। তারপরে PCl3 ক্ষেত্রে কত হবে H সমান P এর কত হাফ ইন্টু P লাস্টকে 5 যোগ 3, তো কত হলো এটা 4, অর্থাৎ sp3 এর গঠন কেমন, এটা হচ্ছে টেট্রাহেড্রাল সুষম চতুস্থলকীয়। তারপরে কি আছে সেই সুষম চতুস্থলকীয়। তারপরে NH3 কত হবে না হাফ ইন্টু কত 5 যোগ 3 মানে কত 4, অর্থাৎ sp3 এরও সেই টেট্রাহেড্রাল চতুস্থলকার। আর BF3 ক্ষেত্রে কত হয় হাফ, BL লাস্ট ইলেকট্রন কত, BL লাস্ট 3 যোগ F এর 3, 3টি F টোটাল হচ্ছে 3, sp2 হাইব্রিডাইজড। তবে আমাদের ত্রিকোণীয় সমতুল্য কী হলো, BF3 হচ্ছে ত্রিকোণীয় সমতুল্য, হয়ে গেল এটা। তবে কী হলো 18 নম্বর কোশ্চেন উত্তর হলো অপশন নম্বর ডি, BF3। একে 19 নম্বর কোশ্চেন বলেছে কি, 19 নম্বর কোশ্চেন বলেছে HCF2
XCF2 আইসোস্ট্রাকচারাল অর্থাৎ সমগঠন কার সাথে? XCF2 এর আইসোস্ট্রাকচার হয় কোনটার সাথে? BaCl2, TeF2 না ICl- না SbCl3? তো দেখতো XCF2 কি ধরনের যৌগ। তারপরে তোমার আইসোস্ট্রাকচার বলতে পারবো। 19 নম্বর কাকে বলেছে? XCF2। XCF2 এর ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন H সমান হাফ 8+2 সমান কত 5 sp3d। বন্ধন জোর বন্ড পেয়ার কত? বন্ধন জোর হচ্ছে দুটো, নিঃসঙ্গ ইলেকট্রন জোর কত? এলপি হচ্ছে 3টে। তো আমাকে এবার দেখতে হবে যে 4টে অপশন দিয়েছে তাদের মধ্যে কার হাইব্রিডাইজেশন নাম্বার 5 sp3d হয়, bp 2 এবং lp 3। তো অপশন নাম্বার কি? BaCl2 বেরিয়াম ক্লোরাইড। অপশন আর ডি বলছে TeF2। অপশন সি এ বলেছে ICl2- আর SbCl3। তবে এখানে যেহেতু 5 হাইব্রিডেশন আসবে এবং লাস্ট পক্ষে অপশন দেখে মনে হচ্ছে কোনটা সি হবে। সি এরটা কেমন হবে? সি ICl2- এই সমান কত আসবে? হাফ আয়ের কত 7, দুটো সিএল এর জন্য 2, একটা মাইনাসের জন্য -+1। তো টোটাল কত আসলো? আয়ের জন্য 7, সিএল এর জন্য দুটো, সিএল এর জন্য 2, -4 এর জন্য +1, 5, অর্থাৎ sp3d। আর কি আছে? বিপি বন্ধন জোড় কতগুলো? দুটো। লোন পেয়ার কতগুলো? 3টে। হলো আইসোস্ট্রাকচারাল ICl2- হচ্ছে XCF2 এর সাথে আইসোস্ট্রাকচারাল। তারপরে কত নম্বর কোশ্চেন? না 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি বলেছে? যে CO2 CH4 CH3+ যৌগগুলির সংকরিত অবস্থাগুলি কি কি? সংকরিত অবস্থাগুলি কি কি হবে? অপশন এ বলেছে sp2 sp3 sp2, না অপশন বি sp sp3 sp2, অপশন সি বলেছে sp sp3 sp, আর অপশন ডি বলেছে sp2 sp3 sp। এটা কি কি বলেছে? CO2 কত নম্বর কোশ্চেন? 20 নম্বর। CO2 একটা, তারপরে CH4 আর CH3+। এই তো তাড়াতাড়ি বের করে নাও কী হবে। দেখো বের করো কী হবে। এর CO2 এর ক্ষেত্রে এই সময় কত হবে? বারবার করা জিনিস একই, হাফ। সি এর জন্য 4টে, যেহেতু অক্সিজেন এটা কনসিডার করা যাবে না। 2 sp। এর কত? এই সমান হাফ 4+4 সমান 4 sp3। CH4 কত? এই সমান হাফ, কার্বনের জন্য 4, 3টে হাইড্রোজেনের জন্য 3, আর একটা কি আছে প্লাস চার্জের জন্য -1। তো কত হলো? হাফ ইন্টু 7, 6, 3 হলো sp2। তো অপশান হলো কি sp ক্রমটা sp3 আর sp2। তো দেখতে কোনটায় অপশান আছে? 20 নম্বর কোশ্চেন। অপশান কি আছে দেখো? অপশানে দেখো বি এরটা sp3 sp2। উত্তর হলো অপশান নম্বর বি 20। তো 21 নম্বর কোশ্চেন কি বলেছে? 21 নম্বর কোশ্চেন বলেছে যে কোন সিসি বন্ধন সবথেকে ছোট? কোন সি সিগমা বন্ধন সি, মানে সি বন্ধন সি এই বন্ধনটা সবথেকে ছোট? আমরা কি জানি? সি বন্ধনের ক্রম মানে বন্ধন কি হয়, যে ট্রিপল বন্ড যে বন্ধনটা সেটা সবথেকে ছোট হয়, তারপরে ডবল বন্ড হয়, তারপরে সিঙ্গেল বন্ড হয়। এই তো নিয়ম। কারণ কি ট্রিপল বন্ডে কি আসে? একটা সিগমা দুটো পাই, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়। ডবল বন্ডে কি আসে? একটা সিগমা দুটো পাই, তাদের আকর্ষণ সব থেকে মাঝারি হয়, মডারেট হয়, তারপরে সিঙ্গেল বন্ড। এবার দুটো কার্বন পরমাণু যদি ট্রিপল বন্ড করে তখন এই দুটো কার্বন পরমাণুর সংকরিত অবস্থা কি হয়? আমরা জানি এর সংকরিত অবস্থা হয় sp, এর সংকরিত অবস্থা কি হয়? sp। কারণ যখন 4টে সিগমা বন্ধন তখন হয় sp3 হাইব্রিডাইজড, যখন 3টে সিগমা একটা পাই হয় তখন কি হয়? sp2 হাইব্রিডাইজড, যখন দুটো সিগমা দুটো পাই হয় তখন কি হয়? sp হাইব্রিডাইজড। কার্বনের ক্ষেত্রে মানে যখন এটা কিসে আসে? অর্গানিক কম্পাউন্ডে আসে, তখন এইভাবে চেক করতে হয়। তো এখানে কি আছে? যে sp হাইব্রিডাইজড হলে কি হয়? সেটা দুটো সিগমা বন্ধন এবং দুটো পাই বন্ধন। যখনই পাই বন্ধন বুঝতে হবে, সে পাই বন্ধন কি হয়? কার্বন কার্বন দুটো পাই বন্ধন, একটা সিগমা বন্ধন থাকে, আর একটা সিগমা বন্ধন অন্য কারোর সাথে থাকে, একটা সিগমা একটা সিগমা। তো এখানে যেহেতু ট্রিপল বন্ড উপস্থিত রয়েছে তাই
কার্বন কার্বন মানে sp, sp বন্ধন দৈর্ঘ্য সব থেকে ছোট। তো উত্তর হলো কি অপশান এ 21-এর, sp sp বন্ধন দৈর্ঘ্য সব থেকে ছোট। তারপরে 22 নম্বর কোশ্চেন কি বলেছে না, কতগুলি সিগমা ও পাই বন্ধন উপস্থিত কোন যৌগে, যে এরকম একটা যৌগ দেওয়া আছে স্ট্রাকচার, C চারদিকে চারটে সায়ানাইড মানে টেট্রাসায়ানো যৌগ একটা, Ca-triple-bond C, এই তো Ca-triple-bond N, এটা Cn মানে Cnকে ভেঙে লিখতে হবে, নইলে আমাদের সিগমা পাই বন্ড কাউন্ট করতে পারবো না, মানে ভুল করব। তো কাউন্ট ভেঙে লিখলে এরকম একটা গঠন সংকেত আসলো, মানে কেমন গঠন সংকেত, যে C-triple-bond C আর C-triple-bond C এগুলো সব আছে। তো যখন ট্রিপল বন্ড হয় তখন কি হয়, একটা সিগমা দুটো পাই, এটা জানা আছে সবার, এটা সিগমা দুটো পাই, এটা একটা বন্ড সিগমা, এটা একটা বন্ড সিগমা, এটা একটা সিগমা একটা পাই হবে, এটা একটা কার্বন কার্বন সিগমা, এটা কার্বন কার্বন সিগমা, এখানে কার্বন নাইট্রোজেন সিগমা, কার্বন নাইট্রোজেন পাই, কার্বন নাইট্রোজেন পাই, এখানে কার্বন নাইট্রোজেন একটা সিগমা, কার্বন নাইট্রোজেন একটা পাই, কার্বন নাইট্রোজেন পাই, টোটাল সিগমা কটা আসবে, এখানে একটা সিগমা, 1 2 3 4 5 6 7 8 9, 9 সিগমা আসলো, 9 সিগমা। পাই কতগুলো আসছে, পাই কতগুলো আসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তো 9 পাই। তো এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কি আসলো, সমান সমান। তো 22 নম্বর কোশ্চেনে কি আছে, সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কি আসলো, সমান সমান আসছে, অর্থাৎ সিগমা কোনটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা সিগমা নটা পাই। উত্তর কি অপশন নাম্বার এ। 23 নম্বর কোশ্চেন কি বলছে, ধ্রুবায়ন ক্ষমতার সঠিক ক্রম কি। ধ্রুবায়ন ক্ষমতার সঠিক ক্রম বলেছে, এখানে সবগুলো কি আছে, অ্যানায়নের উদাহরণ আছে। তো আমরা কি জানি কোন অ্যানায়ন সব থেকে বেশি মাত্রায় ধ্রুবায়িত হয়, ধ্রুবায়ন ক্ষমতা ধ্রুবায়িত বলছে, ধ্রুবায়িত হয় কার, যে অ্যানায়নের কি হবে আকার সব থেকে বড় হবে এবং যার মাথায় নেগেটিভ চার্জের পরিমাণ বেশি হবে। কত জানি আমরা ফ্যাজান্স রুল 3 নম্বর কি বলছে, কোনো অ্যানায়নের কি হবে যদি তার আকার বড় হয় এবং মাথায় নেগেটিভ চার্জের পরিমাণ বাড়ে, তো সেই অ্যানায়নটি খুব সহজেই ক্যাটায়ন দ্বারা ধ্রুবায়িত হয়। এখানে আকারের ক্রম কি সঠিক ক্রম, এখানে আকারের ক্রম মানে কী করে ব্যাখ্যা করতে পারবো, এখানে আছে N3 মাইনাস O2 মাইনাস আর F মাইনাস, এর ক্ষেত্রে ইলেকট্রন, এর ক্ষেত্রে প্রোটন কটা, প্রোটন হচ্ছে 7টা, ইলেকট্রন কটা 10টা, এর ক্ষেত্রে প্রোটন কটা, প্রোটন হচ্ছে 8টা, ইলেকট্রন আছে 10টা, এখানে প্রোটন আছে কটা 9টা, এখানে ইলেকট্রন আছে কটা 10টা, অর্থাৎ তিনটে কি আইসো ইলেকট্রনিক পিসিস, মানে সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট পিসিস। এবার আমরা জানি আইসো ইলেকট্রন পিসিসের ব্যাসার্ধ কেমন হয়, মানে অ্যাকচুয়ালি অ্যানায়ন হলে কী হয়, তার ব্যাসার্ধ জেনারেলি বেশি হয়, অ্যানায়ন হলে ব্যাসার্ধ বেশি হয় এবং আইসো ইলেকট্রনিক, এবং এর ক্ষেত্রে অ্যানায়নের পরে ইলেকট্রন তো সবার সমান, এবার যার ক্ষেত্রে চার্জ সব থেকে বেশি তার আকার সব থেকে বড়, অর্থাৎ N3 মাইনাস সব থেকে বড় আকারের, তারপরে O2 মাইনাস, তারপরে F মাইনাস। আকারের সঠিক ক্রম হলো, এটা কিসের ক্রম, এটা হচ্ছে আকারের ক্রম। আকারের ক্রম যত কি আকার যত বেশি হয় ধ্রুবায়ন তার তত বেশি হয়, এবং তার মাথায় নেগেটিভ চার্জ বেশি আছে, অবভিয়াসলি আকার অনেক বড়, সেজন্য এটা আকারের ক্রম, এটাই কিসের ক্রম, ধ্রুবায়ন ক্ষমতার ক্রম। উত্তর কি আসলে, উত্তর হচ্ছে 23 নম্বর কোশ্চেনের উত্তর এ। সরি 23 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। তারপর কি আছে 24 নম্বর কোশ্চেন, কোন আয়নটির ধ্রুবায়ন ক্ষমতা সর্বোচ্চ, কোন আয়নটির ধ্রুবায়ন ক্ষমতা সর্বোচ্চ, এখানে কাছে কি ক্যাটায়ন আছে, এখানে সবগুলো ক্যাটায়ন অপশনে Mg2 প্লাস Al3 প্লাস Na প্লাস এবং Ca2 প্লাস, এবং ফ্যাজান্সের এটা কত 24 নম্বর কোশ্চেন কী দেবো বলতে পারি আমরা, ফাজানের সূত্র, ফাজানের সূত্র। তো ফাজানের সূত্র কী বলেছিল, ফাজান যে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত কম, আকার কম চার্জ বেশি, এই দুটো যার ক্ষেত্রে বেশি হবে তার কি, তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি। সূত্রই দেওয়া ছিল, এখানে কি বলেছিল, ফাই ইজিক্যাল টু কি চার্জ বাই ব্যাসার্ধ, অর্থাৎ
অর্থাৎ চার্জ যত বাড়ে তার ধ্রুবণ ক্ষমতা তত বাড়ে, আকার যত কমে তার ধ্রুবণ ক্ষমতা তত বাড়ে। এবার এখানে যে কী কী বলেছে, যে আয়নগুলো বলেছে তার মধ্যে Al3+ আকার সব থেকে ছোট, আকার কি আকার ছোট এবং চার্জ কি বেশি, তাই Al3+ ধ্রুবণ ক্ষমতা সব থেকে বেশি। 25 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন কি বলেছে 25 নম্বর, যে কোন আয়নটি অধ্রুবীয়। যে কোন আয়নটি অধ্রুবীয়, অধ্রুবীয় মানে কি নন পোলার, ইংরেজিতে নন পোলার মানে হচ্ছে কোনটাকে আমরা নন পোলার বলি, সাধারণত নন পোলার যার ডাইপোল মোমেন্টের মান কি 0, সেটা তো নন পোলার। যার নিট ডাইপোল মোমেন্ট কত, মানে যে যৌগের কি হবে মিউ নিট, মানে টোটাল সামেশন অফ নিট কত হবে 0 হবে, সেটাই কি নন পোলার। নন পোলার মানে অধ্রুবীয়। এখানে যে অপশনগুলো আছে NH3 গঠন আগে ব্যাখ্যা করা হয়েছে, বারবার আগে ব্যাখ্যা করে কেমন হয়েছে NH3 গঠন N ডোন পেয়ার, এই তিনটে কি হাইড্রোজেন, এদের যদি আমরা কি দেখি এই বরাবর ডাইপোল মোমেন্ট NH বন্ধনের N এর কি ইলেকট্রনিটি বেশি, তো H থেকে N এর দিকে ডাইপোল মোমেন্ট আর নিট ডাইপোল মোমেন্ট এর দিকে, অর্থাৎ এর মিউ নিট নট ইকুয়াল টু 0, এটা কি পোলার। তারপরে কি বলেছে H2O, বারবার ব্যাখ্যা করা হয়েছে H2O গঠন কি ও এইচ এইচ, এই টোন পেয়ার এই লিনেন পেয়ার, তবে এখান থেকে একটা কি আসছে, এখান থেকে একটা আসছে ডাইপোল মোমেন্ট, এখান থেকে এই বরাবর ডাইপোল মোমেন্ট, এখান থেকে এই বরাবর ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এর মিউ নেট কখনো ক্যান্সেল আউট সম্ভবই নয়, তো মিউ নেট কী হবে নট ইকুয়াল টু 0, তো এটাও কি পোলার। জল তো পোলার আমরা জানি, উদাহরণ পড়ি বারবার। সিএ বলেছে BCl3 sp2 হাইব্রিডাইজ BF3 মতোই, তো এখানে বি মাঝে এদিকে সিএল এদিকে সিএল, তো এর বন্ধন কোণ 120 ডিগ্রি, আর আমরা কি জানি BF3 sp2 হাইব্রিডাইজ হলে কত হয় 0 হয় ডাইপোল মোমেন্ট, তো এই ইউনিট কত 0, আলোচনা করা আছে দেখে নিও সামনে। তারপর SO2 যৌগের ক্ষেত্রে কি হয় ইউনিট নট ইকুয়াল টু 0, আলোচনা করা আছে, তো এখানে ইউনিট 0 কার আসলো BCl3 যৌগের, অর্থাৎ এটা পোলার কোনটা বা ধ্রুবীয় যৌগ কোনটা BCl3। এই গেল তোমাদের 25টা কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং যদি ডেসক্রিপশন বোঝানো বা কোনো কোশ্চেনে অসুবিধা না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ।